আহ, ধন্যবাদ। যদিও আমার আগে আরেকজন হাত তুলছে, বাট আমি যেহেতু বলছেন আমার নাম, আমি বলে ফেলি আর কি। আমার আসলে একটা প্রশ্ন আছে ছোট, আর একটা হচ্ছে একটা ছোট একটা মন্তব্য আছে। মন- মন্তব্য যেটা, যেহেতু আমরা হচ্ছে সুলতানের মানে ওই যে আত্মতত্ত্ব, যেটার মধ্যে ধরেন একই সাথে নারী ও পুরুষের উপস্থিতির যে আলাপটা আমরা সে- হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আহ, ভিডিও যদি যোগ করি, ভিডিওটা তাহলে একটু ভিডিওটা তাহলে অফ করে। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বুঝলাম না কি সমস্যা হচ্ছে আজকে। এনিওয়ে, যেটা আমি আসলে যেটা বলতেছিলাম যে সুলতানের যে আত্মতত্ত্ব, হ্যাঁ, তো সেটার মধ্যে ধরেন মতুয়া বলি বা বৈষ্ণব বলি বা স্থানীয় ধরেন হিন্দু ধর্মীয় বিভিন্ন ঐতিহ্যের সিলসিলা সেখানে থাকতে পারে। মানে সে, কিন্তু আমার মনে হয় যে মানে সেটা তো আছেই, থাকতে পারে না। কিন্তু মানে সেখানে ইসলামী উপাদান বা ইব্রাহিমী উপাদান একেবারেই নাই, সেটা মনে হয় না। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে সুফি তত্ত্বে, খুব মেইন স্ট্রিম সুফি যারা, ইবনে আরাবির লেখায় আমরা দেখি যে প্রকৃতি ও পুরুষের ধারণা, যেটা আদম এবং হাওয়ার রূপকে আসতেছে আর কি। দুইটা ধরেন একই রকম, মানে দুটার মধ্যে একটা অবিচ্ছেদের এলাকা নিয়ে আলাপ আছে সেইখানে। মৌলানা রুমি, সে তো খুবই মেইন স্ট্রিম একজন সুফি। তার লেখায় আমরা দেখি সে বলতেছে যে আমাদের দেহ যেন এক মরিয়ম, হ্যাঁ, সেখানে মাঝে মাঝে আসে এক ঈসা। তো ঈসা হচ্ছে ধরেন রুহ, যে পরম রুহ আর কি। তো এই যে প্রকৃতি নিজের দেহের প্রকৃতি হিসেবে চিন্তা করা এবং সেখানে পরম রুহের আগমন বা পরম নূরের আগমন হিসেবে চিন্তা করা, এটা কিন্তু মানে মেইন স্ট্রিম সুফিজমেও আছে। এবং বাংলা অঞ্চলে আমার ধারণা যে এটা আলাদা ট্র্যাডিশন, প্রকৃতি ও পুরুষ সংক্রান্ত যে স্থানীয় ট্র্যাডিশন এবং এই সুফি ট্র্যাডিশন, এই দুটো একটা সম্মিলন ঘটছিল, যার কারণে আমরা আমরা লালন রাও বলতে দেখি যে আহ, কোন নূরেতে আদম বলো হয়, মা হাওয়া কি সেই নূরে নয়? তো ওই যে আপনি আরবির লেখায়, ইবনে আরবির লেখায় যে নূর, একই নূরের হচ্ছে দুইটা রূপ, প্রকৃতি ও পুরুষ, সেটা কিন্তু আপনি কিন্তু লালনের গানেও পাই যেতেছেন। লালন একই কথা হয়তো আবার স্থানীয় রূপক দিয়ে বলছেন। তো আমার মনে হয় এখানে একটা মানে মানে আমাদের এই অঞ্চলে দুইটাই আমার মনে হয় আছে, এবং এটা অনেক আগেই হচ্ছে একটা একটা মানে একটা নিজস্ব ধরেন বাংলাদেশি দর্শনের একটা প্যারাডাইমের বিষয় হয়ে গেছিল আর কি, আমার ধারণা আর কি। আর প্রশ্ন যেটা আমি রাখতে চাই, এটা আমি আসলে একটু কিউরিয়াস, কারণ আমি আসলে জানতাম না যে সুলতানের ছবিগুলোর প্রিজার্ভেশন নিয়ে যে একটা আলোচনা হচ্ছে, হ্যাঁ, সেটা আমি জানতাম না। কিন্তু মানে এখানে আমার একটা প্রশ্ন যে তিনি কি, মানে তিনি আসলে প্রিজার্ভেশন নিয়ে তার চিন্তা কি ছিল, এটা আমি জানি না, এটা আমার প্রশ্ন। কারণ এমনিতেও কিন্তু একটা সময় আমরা যেটা দেখি যে রেনেসাঁর অনেক শিল্পী, তাদের ছবি অনেক মানে তাদের ছবিও রিস্টোরেশন করা হয়। এখনো দেখা গেছে যে নাইট ওয়াচম্যানের রিস্টোরেশনের কাজ চলতেছে, হ্যাঁ। তো কিন্তু দেখা যায় যে একটা এটা মিথ কিনা আমি জানি না, কিন্তু মোটামুটি একটা প্রচলিত ধারণা আছে যে তাদের ছবিগুলো লাস্ট করে বেশি লম্বা সময়ের জন্য। অন্যদিকে ভ্যান গগ ইচ্ছা করে হচ্ছে এমন ধরনের রং ব্যবহার করছেন যেগুলো তিনি জানতেন যেগুলো ফেড হয়ে যাবে। এবং এটা জানা কথা যে ভ্যান গগের ছবিগুলো আস্তে আস্তে ধরেন মানে তার যে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে রংগুলা, ঠিক আছে, এটা জানা। কিন্তু এখন সেই ছবি কি রিস্টোর করবে কি করবে না, এটা কিন্তু একটা বিতর্কের বিষয়। মানে ভ্যান গগ নিজে সচেতন ছিলেন যেগুলো ফেড হয়ে যাবে, তিনি হয়তো চাইছেন তার শিল্পীগুলো আস্তে আস্তে মারা যাক। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা একটা জন্ম নিছে মারা যাবে এই ধরনের একটা চিন্তা তার থাকতে পারে, সে হয়তো এভারলাস্টিং তার শিল্পগুলো চায় নাই। তো এটা আমার একটা প্রশ্ন আর কি, সুলতানের তার ছবিগুলোর প্রিজার্ভেশন নিয়ে ঠিক কি ধরনের চিন্তা ছিল আমি জানি না। মানে আমার জাস্ট একটা প্রশ্ন আর কি, এটি। স্যার, আপনার মাইক অফ। প্রিজার্ভেশন নিয়ে মানে সবচেয়ে ভালো জামান ভাই উত্তর দিতে পারবেন, কারণ উনি এইসব বিষয়ে এক্সপার্ট আর কি। যে এবং অনেকগুলো অবজারভেশনই আসলে ওনারগুলাই আসলে মানে যে আমি মানে কিসে ওনার লেখা থেকে আমি এবং ওনার আলাপ থেকে যতটুকু জেনেছি আর কি। কিন্তু আমি এটা আলাপ একটু বলতে ভুলে গেছি আর কি, আমার হঠাৎ পরে মনে হলো আর কি। সেটা হচ্ছে যে ওই যে মানে যে এরা মানে যে সুলতানের এই যে গণ, এদের রাজনৈতিক চৈতন্য আছে কিনা না, আমার মনে হয় এইটা মনে হয় কি এখনকার খুবই ইম্পর্টেন্ট ডিবেট হয়ে দাঁড়িয়েছে। ওই সেটা হচ্ছে যে ওই গণ অভ্যুত্থানের পরে এই ডিবেটটা বিভিন্নভাবে রিঅ্যাপিয়ার করছে, ফলে মনে হয় মানে যে এই আলোচনা মনে হয় কন্টিনিউ করবে আর কি, যে আমার ধারণা আর কি। যে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবং আমি পারভেজ আলমের সাথে একমত, এটা মাইক্রো ন্যারেটিভে এটা পসিবিলিটিস থাকতে পারে। মানে কিন্তু যেটা হচ্ছে যে আপনি আসলে ওই যে মানে ইঙ্গিতটা কিভাবে দিবেন বুঝতে পেরেছেন, যে এইটা নিয়ে আসলে মানে সাম ফর্ম বুঝাচ্ছেন যে স্টাডির জরুরি আছে আর কি। যে আসলে অন্য ধরনের কোনো ধরনের থাকে না, ইঙ্গিত দিয়ে রেখেছেন কিনা না সুলতান।
মানে যে এটা একটা বিষয় জাস্ট আমি মানে আমার কাছে মনে হয় এটা নাই। আমি একটা লেখা সেদিন কিছুদিন আগে প্রথম আলোতে লিখেছে নাই, বাট আমার মনে হয় এটা মনে হয় একটা মোর ইম্পর্টেন্ট ডিবেট হয়ে দাঁড়িয়েছে। এবং সুলতানের আলোচনাটা যে মানে এই অভ্যুত্থান করে যে অন্য ডাইমেনশন নিচ্ছে এটা বোঝা যাচ্ছে আর কি। আমি দুঃখিত অন্যদিকে আলোচনা চলে গেলাম। আমার মনে হয় জামান ভাই আপনি যদি প্রিজার্ভেশন নিয়ে যদি বলেন এটা খুব ভালো হয়, আপনি তো এইসব বিষয়ে এক্সপার্ট। না, আমি তো এক্সপার্ট তো অবশ্যই না। মানে এইসব বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা আসলে, মানে আমি জানি না এত এত ডিটেইল ভাবে বলতে পারবে কিনা, তবে গত 4-5 বছর ধরে যে কাজটা চেষ্টা করা হচ্ছে ইয়েতে আর কি, সুলতানের কিছু কাজ রেস্টোর করার জন্য, আসলে সেটা ঠিক রেস্টোরেশনের যে পাশ্চাত্যের ধারণা সেটার সাথে মেলে না। হ্যাঁ, কারণ একটা একটা হচ্ছে যে স্টেটে আছে সেই স্টেটে রেখে দেওয়া, হ্যাঁ, এইটার ধারণাটাই আসলে অ্যাপ্লাই করছে বেঙ্গল। বেঙ্গল শিল্পালয়ের প্রায় 150 ছবি আছে, তারও বেশি হতে পারে, আমি জানি না। এবং এর মধ্যে মেজর কিছু কাজ, এবং এই যে ক্ষেতে কাজ করছে এবং বিশাল জনগোষ্ঠী একসাথে আহ, কাজে জড়িত, এবং চর দখল, এই ধরনের যে ছবির যে আরো অন্যান্য যেসব ছবি আসলে আমরা পুরোটা দেখি নাই। তার কারণ একটা বড় ছবি, আমরা 65 ফিটের একটা ছবি আমরা দেখি নাই এখনো, সেটা হচ্ছে আহ অনেক আগে কালেকশন হয়েছিল, এইটিজে, আর্লি এইটিজে কালেক্ট করছিল কি বলে, উনি কোনো কালেক্টর না, উনি হচ্ছে ব্যবসার সাথে জড়িত ছিলেন। আহ, গুলশান একে ওনার যে সাজু আর্ট গ্যালারি, তো ওই সাজু আর্ট গ্যালারি যেটা গ্রহণ করেছে, অনেকে এটা বলে বেড়াচ্ছে যে এটা নষ্ট হয়ে গেছে বা কেটে কেটে ফেলা হয়েছে। তো সেরকম বিরাট বিরাট কিছু কাজ আহ, লিটু সাহেবের কালেকশনে ছিল, এবং সেই কাজগুলিকে রেস্টোর করার জন্য যখন বাংলাদেশের একমাত্র রেস্টোরারকে জড়িত করা হলো, ভারত থেকেও একজনকে নিয়ে আসা হলো দেখার জন্য, তাদের সম্মিলিত যে ইয়ে, এবং আমাদেরও কিছু মতামত নেওয়া হলো যারা আসলে সুলতানকে আমরা ভালোবাসি, সুলতানের কাজ দেখে অভ্যস্ত এবং দেখতে চাই আরো। তো সেখানে যে ডিসিশনটা নেওয়া হলো শেষমেশ, সেটা হচ্ছে যে যা যতটুকু আছে, যেই রঙে আছে সে তার মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি যদি কালেক্টরদের কথা শোনেন, তার মধ্যে একজন হচ্ছে চিটাগাংয়ের যে ইয়ে গ্রুপ, একে খান গ্রুপ, তাদের যে বড় ছেলে, আমি নামটা মনে নেই। আমরা ওনার বাসায় গিয়ে, গুলশানের বাসায় গিয়ে বড় বড় দুইটা পেন্টিং পেয়েছিলাম 73। বিশাল বিশাল পেন্টিং, নারী পুরুষ একসাথে, বিভিন্ন কর্মরত এবং কর্ম ছাড়াও এমনিও আছেন, এরকম একটা গ্রামীণ পরিবেশের বিশাল ছবি। খুবই, মানে দেখলেই মনে হবে যেন আপনি অজন্তা ইলোরার দেয়াল চিত্র দেখছেন, এরকম একটা ইম্প্যাক্ট হবে আপনার মধ্যে। তো উনি বলছিলেন যে এই যে সবুজ দেখছেন, এই যে লাল দেখছেন, এটা অনেক বেশি টকটকে ছিল, অনেক বেশি আহ, ঝকঝকে ছিল, যেটা আস্তে আস্তে মরে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি আন্দাজ করি যে কালচেটা কিভাবে আগে ছিল, সেটা ধরে করা যাবে না। এবং এটা একটা ভালো উদাহরণ যে 1980s যখন প্রথম সিস্টিন চ্যাপেল পরিষ্কার করার ইয়ে হয়, সেটা একটা ডিবেট ছিল। এবং সিস্টিন চ্যাপেলের যখন রং এত ঝকঝকে হলো, যেটাকে অনেকে আসলে অ্যাডভার্টাইজমেন্টের মতো মনে করলো, যে এটা কি অ্যাডভার্টাইজমেন্টের কালার দেখতেছে, এটা কি অ্যাডভার্টাইজমেন্ট ছিল এগুলো। পিকাসো একবার ফেমাসলি সিস্টিন চ্যাপেলকে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে খারিজ করে দিছিল, সেটা আলাদা কথা। কিন্তু এর পরবর্তীতে এই যে কালারটা আসলো, যেটা আসলে অনেকে মনে করেন, একটি ডিবেট এখনো চলমান, অনেকে মনে করেন যে আসলে যে পর্যায়ে প্রথম ধাপের রংটা দেওয়া হয়েছিল, যেটা ফিনিশড হয় নাই, তারপরে আরো আরো রং এটার উপর আসছে, সেই পর্যায়টা বের হয়ে আসছে। তো এই রকম সম্ভাবনা থাকে। ফলে ছবি সাধারণত এখন যা করা হয় সেটা হলো যে স্টেটে আছে সেই স্টেটটা কন্টিনিউ করা। তো সুলতানের ক্ষেত্রে যেটা হয়েছে যে গাবের আঠা বা এইসব, অনেকে বলে যে না, গাবের আঠার কোনো ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, নিসার হোসেন এগুলো এগুলো পড়ান। তো উনি প্রথম জীবনে বলতেন যে গাবের আঠার বিরাট ইম্প্যাক্ট আছে, গাবের আঠা কালচে হয়ে যায়। আবার এখন বলছেন যে আসলে বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া এমনি এমনি আসলে কালচে হয়ে যায় ছবি। তো সেটা আমাদেরও কিছু অয়েল তেল চিত্রে আঁকা ছবি কালচে হয়ে গেছে। কালো এবং সবুজ রঙে ফাঙ্গাস পড়ে যায়, এটা সহজে হয় তেল চিত্রের ক্ষেত্রে। আর আমরা যে তিসির তেল ব্যবহার করি সেটার মধ্যে ভেজাল থাকে, সেটার জন্য ফাঙ্গাসের একটা কারণ হয়। তো সুলতান যেটা চেষ্টা করছে নিজের মতো করে এই এই ইনগ্রেডিয়েন্ট গুলি তৈরি করা, সেগুলো কিন্তু খারাপ না। আগেকার দিনে তো বড় বড় মাস্টার শিল্পীরা তো আসলে তাই করতেন। এটা তো 18th সেঞ্চুরির ব্যাপার যে আপনি টিউবের মধ্যে পেলেন, আর তারপরে তারপরে তো এক ধরনের পেন্টিং চেঞ্জ হয়ে গেল। ইমপ্রেশনিজমের যে ধারা, সেটা তো আসলে টিউবের মধ্যে পেন্টিং ইয়ে চলে আসায়, রং চলে আসায়, পট করে আপনি চলে গেলেন পিকনিকের মতো একটা, প্রায় দিন ধরে একটা ছবি এঁকে নিয়ে চলে আসলেন। এটা যে চালু হলো আর কি, স্টুডিওর ছবির চাইতে বাইরের ছবি একটা ইম্পর্টেন্ট হয়ে উঠলো ফ্রান্সে বিশেষ করে, এবং এগুলোর ইম্প্যাক্ট পড়লো, এবং আস্তে আস্তে ছবি
ভেরিসিমিলিটিউডের জায়গা থেকে আস্তে আস্তে সরে আসলো। ইউরোপ তো ভেরিসিমিলিটিউডের মধ্যে ছিল, যা দৃশ্য যা কিছু আমরা দেখতে পাই সেটা পার্সপেক্টিভের মধ্যে থেকে, সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ থেকে দেখানো, আলো ছায়া দিয়ে, চিরস্কুরে দিয়ে দেখানো। তো সেটা থেকে যে বেরিয়ে আসলো সেটাও আসলে ওই টিউবের একটা ব্যাপার। তো এই যে আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় একটা সচেতনতা থাকতে হয় এখানে। কি বলে এটাকে, জ- বাতাসে অনেক পানি বেশি, তো এই যে জলের উপস্থিতি এটা আসলে ছবির জন্য ক্ষতিকর, এইটুকু বলা যায়। আমি ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে অঞ্জন একটি প্রশ্ন করতে চাইছে, অঞ্জন প্রশ্ন করলে করতে পারে। ধন্যবাদ যারা এতক্ষণ আলোচনা করছিলেন তাদের সবাইকেও। বিশেষ করে আমার প্রশ্ন যদি থাকে, আমি আসলে সুলতান নিয়ে পড়ছি খুবই মানে খুব আগে থেকে, ব্যাপারটা এরকম না, একদমই নতুন। এবং যেহেতু একই সাথে শিল্পকলার লোকনা, সেই জন্য আমার হয়তো বা বুঝতে নানা জায়গায় অসুবিধা হতেই পারে। সেই হিসেবে আমার একটা প্রশ্ন থাকবে, যদিও প্রশ্ন হতে পারে অনেকটা লম্বা হয়ে যেতে পারে। তাই প্রশ্নের একটা টাইটেল ঠিক করে রাখছি, সুলতানের শিল্পে নারীর অলংকার। তো সুলতানের মোটামুটি যেহেতু আমার কাছে বই কম, আপাতত অনলাইনই ভরসা, তাই অনেকগুলা চিত্র ঘাটতেছিলাম। তার মধ্যে মোটামুটি 14-15টা চিত্রের মধ্যে যেগুলাতে নারী উপস্থিতি রয়েছে, দুইটা জিনিস খেয়াল করলাম। একটা হচ্ছে গিয়ে প্রত্যেক নারীর হাতের মধ্যে হচ্ছে বাজু আছে, মানে যেটা বাহুতে পড়ে বা ভুজে পড়ে আর কি, বাজু। তো পায়ের মধ্যেও যেটা পড়ে সেটা হচ্ছে খারু। এখন যদি আমি এতগুলা চিত্রে, নারী চিত্র যত জায়গায় আছে মোটামুটি, যেটা আলো ছায়ার ব্যাপারে যদি সেটা খুব দূরের না হয়, এবং দূরে হলেও সেটা মোটামুটি দেখা যাচ্ছে যে হাতে একটা কিছু আছে অথবা পায়ে পড়া আছে। এখন কথা হচ্ছে যে নিশ্চয়ই শিল্পী এখানে খুব, যেহেতু প্রতি ক্ষেত্রেই এই জিনিসটা দেখা গেছে, খুবই সচেতন ছিলেন। আনকনসাসলি উনি এই কাজটা করছেন বলে আমার মনে হয় না। সো এই ক্ষেত্রে আহ, দেখা যায় যে একটা প্রশ্ন থেকে যায় যে উম, যে কি বলে এটাকে, যে আমি নিজার স্যার বইও পড়তেছিলাম, সেখানেও দেখলাম যে একটা আমি যদি একটু কোট করি 103 পৃষ্ঠা থেকে ওনার বইয়ের, ভারত শিল্পের উপনিবেশন ও সুলতানের বিপনিবেশন ভাবনা, স্বাধীনতা উত্তর পর্বে সুলতানের চিত্রকর্মের বিষয় মানুষের সাথে মানুষের সম্পর্ক, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, এবং এই সম্পর্ক উপস্থাপনের কৌশলগত অনুপ্রেরণা তিনি পেয়েছেন অজন্তার দেওয়াল চিত্র থেকে। এখন অজন্তার দেওয়াল চিত্রে যেই নারী মূর্তি আছে সেইখানে আবার তাদের হাতের মধ্যে বাজু আছে, এটা একটা বিষয়। এখন কথা আমার প্রশ্নটা যদি থাকে এরকম ভাবে যে এই যে হাতের বাজু অথবা পায়ের মধ্যে যেটা পড়ে খাড়ু, এইটা আসলে কিভাবে সুলতানের আহ, মানে আহ, মানে কি বলবো এটাকে, মানে লিঙ্গগত জায়গা থেকে সেটা হইতে পারে তার চিত্রের ক্ষেত্রে, এবং তার যে কয়েকটা রোল ছিল সেই জায়গা থেকে কিভাবে কানেক্ট করতেছে। পাশাপাশি আমি আরেকটা জিনিস নোটিস করছি, আসলে পায়ে যেটা পড়ে সেটা আবার সব চিত্রে নাই। কিছু চিত্রে পাবেন এবং কিছু চিত্রে পাওয়া যাবে না। হাতের বাজুটা মোটামুটি সব জায়গায় আছে। এখন পায়ের খাড়ুটা যেখানে আছে, তো আমি ভাবলাম যে এখানে তাহলে দেখি বাকি একটু খুঁজি যে এই পায়ের খাড়ু যে যে জায়গায় আছে সেই জায়গায় আবার পুরুষ কিভাবে আসছে। তো মোটামুটি অনেক জায়গায় পুরুষ আছে, কিন্তু যেখানে পুরুষ নাই সেখানে আবার প্রকৃতি আছে। সুতরাং পায়ের খাড়ুটা কোনোভাবে প্রকৃতি এবং পুরুষ এই দুই জিনিসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। আরেকটা ছবি পেলাম যেটাতে প্রকৃতি এবং পুরুষ দুইটার কোনোটার উপস্থিতি পাচ্ছি না। জাস্ট আমি কমন সেন্স থেকে বলতেছি। তো এইখানে আবার দেখলাম যে এটা হচ্ছে গিয়ে দোন একটা চিত্র ছিল, ওইখানে একটা গাভী থেকে দোন করা হচ্ছে, সেটা ঠিক আছে। এবং যেখানে একটা বাছুর ছিল, দুইটা বাছুর ছিল, একটা বাছুর এবং গাভী এরা তাকিয়ে আছে সামনের দিকে। একটা বাছুরের শুধুমাত্র তাকানো একটু অন্যদিকে, এবং তার যদি পিছনের দিকে দেখা হয় তাহলে তার মাসল স্বাভাবিকভাবেই একটু কি বলবো, একটু বড় বা প্রসারিত আর কি। এবং একই সাথে বাছুরের একটা টেন্ডেন্সি থাকে, যদি সেটা পুরুষ বাছুর হয়ে থাকে তাহলে আরেকটার ঘাড়ে ওঠার ভঙ্গিটা কিছুটা এরকম। আমি এটাকেও ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, কোনো এক পুরুষের উপস্থিতি আছে। এখন আমার প্রশ্ন থাকতেছে, মানে অজন্তার গুহাচিত্রের আর নারীর যে আহ, অলংকার, সেটার সাথে আদৌ কোনো যোগসূত্র আছে কিনা, বা এটা নিজার স্যারের কাছে প্রশ্ন থাকবে।
আর আর আমার দীপ্তি দত্ত ম্যামের কাছে কোশ্চেন থাকবে যে এই যে অলংকার সেটা আসলে সুলতানকে কোনোভাবে তার মানে শিল্প মানে শিল্পকর্ম এবং ব্যক্তি সুলতানকে মানে ডিফাইন করার জন্য, অথবা সেটার কোনো ইমপ্রেশন আসলে কোনোভাবে পড়তেছে কিনা তার এই দুই জায়গার মধ্যে। ধন্যবাদ। আমি ম্যাডামের উপরে আগে ছেড়ে দিব আর কি যে স্যার আপনি আগে প্রশ্নের উত্তর দেন, ও আগে প্রশ্নটা আপনাকে করছে। আসলে আমি যে সময় কোডটা পড়ছে আমি নিজেই ভাবছিলাম আর কি যে ওই এই বাক্যটা মানে যে নিয়ে আর কি ভাবতেছিলাম। আমার ওই সময় খানিকটা মনে হচ্ছে, বুঝতে পেরেছেন, এটার একটা কি আছে আর কি যে, কিন্তু মানে আমার একটা যেটা সুলতানকে নিয়ে অধ্যয়ন একটা বড় সমস্যা যেটা হয়েছিল ওই সময়, এটা আমার ধারণা আমাদের সবারই, সুলতানের একটা বড় সংখ্যক কার্ড পাবলিকলি অ্যাভেলেবল না। ফলে ওয়াইডার ইন্টারপ্রিটেশনটা বড় সমস্যা হয়। যেমন হচ্ছে যে মানে যে ওই মানে যে সহজের অ্যাঙ্গেল থেকে অথবা অন্যান্য যে থাকে না, ওই যে একটু আগে ওই যে সুফিবাদের যে বিষয়টা মানে পারভেজ আলম টেনে আনবে নাকি, এই অ্যাঙ্গেল গুলো হয়তো বা ওই মানে বড় অ্যামাউন্ট অফ পেন্টিংটা অ্যাভেলেবল হলে হয়তো বা এটা মানে এক ধরনের হয়তো ইন্ডিকেশন অথবা সিমেন্টিক্স হয়তো বা থাকতে পারে, ওই অ্যাঙ্গেল থেকে স্টাবলিশ করা হয়তো যেতে পারে। বাট প্রাইমারিলি প্রবলেম হচ্ছে এখানে একটা আর কি যে, সেটা হচ্ছে ফলে এই লিঙ্কগুলো যেটা মানে যে সেটা হইতেছে যে আমি তো মানে যে যথেষ্ট চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওনার যে পেন্টিং গুলো আছে দেখার আর কি, ওইখানে আমার কাছে মনে হচ্ছে সাম ফর্ম অথবা ডিস্টেন্টলি থাকতে পারে। বাট আমি এই ধরনের কোনো ক্লেম করবো না আগে যে এটা মিলের জায়গা, কারণ এটা একটু রিস্কি ক্লেম। কারণ হচ্ছে সহজেই থাকে না যে এটা আসলে মানে কি হতে পারে আর কি, যে কিসের, আমি একটু আর কি যে ওই সচেতন থাকবো আর কি যে এই জায়গা থেকে আর কি। এখন আপনিই বলেন আর কি, এটা প্রশ্ন আপনারই ডিল করা উচিত। আহ, এই প্রথম বিষয় হচ্ছে যে আমার বক্তব্য বোধহয় আমি স্পষ্ট করতে পারি নাই আজকে আর কি। ওর ওর প্রশ্নে আমি যাচ্ছি উত্তরে, তার আগে হচ্ছে যে নানা বক্তাদের যে হচ্ছে যে আমার বক্তব্য নিয়েই, বিশেষ করে সাময়িক তাতে আমার কাছে মনে হচ্ছে আহ, আমার বক্তব্য স্পষ্ট না আর কি। এখানে বক্তব্য পুনরাবৃত্তির সুযোগ নাই, শুধু বলি যে হচ্ছে যে প্রত্যেকের এখানে একটা পজিশন ছিল, আমার কোনো এরকম একক পজিশন ছিল না আমার বক্তব্যের। আমি হচ্ছে যে একই সঙ্গে সুলতানকে আমরা কিভাবে পাঠ করি সেই প্রক্রিয়াকে যেমন প্রশ্ন করছি, আবার একই সঙ্গে বলছি সুলতানের ভেতরেও আবার কিভাবে পিতৃতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। ফলে ওই দুইটাকে গুলায় ফেললে মানে ফলে আমি আমার প্রস্তাবই হচ্ছে যে এক রৈখিক পাঠ প্রক্রিয়াকে প্রশ্ন করা। ফলে এটা হচ্ছে যে মূল জায়গা। তো এখন আরেকটা ও যে ইয়েতে যেটা বললো অঞ্জন, সেইখানে হচ্ছে আহ বাজু এবং সেটা মোটামুটি নারীদের সবারই আছে আর কি এখানে। ইভেন ছেলেদেরও আছে, কৃষ্ণকেও পাই যেমন সেখানে ওই জন্য ওই যে জাতক কাহিনীতে সকল পুরুষকেই আমরা হচ্ছে যে দেখবো, বোধিসত্ত্বকেই দেখবো যে হচ্ছে যে তার প্রচুর গহনাগাটি আছে আর কি। তো সে তো লম্বা চুল এবং গহনা পরিহিত নারী পুরুষের সংস্কৃতির পরিবর্তন খুব বেশি দিন না আর কি। কিন্তু একই সঙ্গে ও যেভাবে সূক্ষ্মভাবে দেখছে সেটার মধ্য দিয়ে আমাদের বিবর্তনটাও টের টের পাওয়া যায়। এবং একই সঙ্গে হচ্ছে যে পিতৃতান্ত্রিক ঐতিহাসিকদের, ইতিহাসবিদদের ইতিহাস পাঠ করার যে একমুখী রীতি আর কি, সেটাও পাঠ করা যায়। সেটা হচ্ছে যে উইলেন্ডর্ফের যেমন হচ্ছে যে এই 25,000 বছর আগের আহ, আহ, একটা নুট ফিগারকে যেমন আমরা ভ্যানাস নাম দিয়ে ফেলি বিংশ শতকে বসে, সেরকম আবার হচ্ছে যে সিন্ধু সভ্যতায় যে সিলটা পাওয়া গেছে যেটার মধ্যে হচ্ছে যে প্রথমে একটা ফিগার হিসেবে দেখা হয়েছে, তারপরে হচ্ছে ওইটাকে এখন তিনটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, তিনটা পোর্ট্রেট দেখতে পাচ্ছি আর কি। একটা ফিগারে তিনটা পোর্ট্রেট দেখতে পাচ্ছি। তো ওইখানেও হচ্ছে যে আমরা ওইটাকেও আমরা প্রোটোশিবা হিসেবে দেখে এবং ওই মানে তার মানে আমি ধরেই নিছি যে ওই সিলের ওই ফিগার হচ্ছে যে পুরুষ আর কি। এবং যদিও তার হাতে পুরো হাতে হচ্ছে যে এক ধরনের বাজু বা এক ধরনের যেটা আমরা আদিবাসীদের মধ্যে এখনো দেখি, এবং ডান্সিং গার্ল নামে যে নারীকে হচ্ছে যে আমরা হাজির করছি তারও পুরো হাতে হচ্ছে যে ওই ইটা আছে। কিন্তু এই এরে হচ্ছে যে এক ধরনের ওই সময়ের হচ্ছে যে উর্বশী বা রম্ভা কিনা এই প্রশ্ন যেরকম করা হচ্ছে, আবার ওইখানে হচ্ছে যে আমরা ওইটাকে প্রোটোশিবা বলে ফেলতেছি, যদিও তার হাতে পুরো ওই ধরনের বিষয়গুলো আছে আর কি। আর সেইখান থেকে আমরা যখন সুলতানে পৌঁছাই, সুলতানের পৌঁছানোর পরে আমরা মানে
সুলতান আমার কাছে বিষয় হচ্ছে যে সুলতান একই সঙ্গে হচ্ছে আমাদের পাকিস্তানি পাকিস্তানের যে দেশভাগের কারণে যে আমাদের সাংস্কৃতিক মনোগত বিভাজন আর কি, সেই বিভাজনের প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে বাঙালি মানে জাতীয়তাবাদের পরিপ্রেক্ষিতে হচ্ছে যে সুলতান হচ্ছে আমরা কত দূর হচ্ছে লিবারেল আর কি, তার সর্বোচ্চ প্রস্তাবনা সুলতানের ল্যান্ডস্কেপ। তো সেই জায়গা থেকে সুলতানের নারীও হচ্ছে যে সর্বোচ্চ বাঙালি পুরুষের মননে সর্বোচ্চ যে লিবারেল ধারণা সেইটার রূপায়ণ তার নারীর মধ্যে আছে সেইখানে। আহ, আমি আমার আরেকটা লেখায় দেখাইছিলাম আর কি যে জয়নুল কিভাবে হচ্ছে যে এক ধরনের অন্দরমহল নির্মাণ করেন তার ছবিতে, আর সুলতান কিভাবে হচ্ছে যে সেইখানে একটা বহিরাঙ্গনের মধ্যেই তার ক্রিয়াগুলোকে সম্পাদন করেন, ফলে ওইখানে বসতি চিহ্ন মাত্র, মানে বসতির চিহ্ন মাত্র হচ্ছে, যেটা রেনেসার সাথেও তফাৎ আর কি। সেইখানে হচ্ছে যে আমরা আমরা সভ্যতার নির্মাণ দেখাই, সুলতান হচ্ছে যে শুধুমাত্র বসতির চিহ্ন দেখান, পুরো ভূমি হচ্ছে যে ওনার উন্মুক্ত এবং সেখানে নারীও হচ্ছে যে অ্যাক্ট করেন আর কি। সেই নারীর মধ্যে গয়না আছে এবং হচ্ছে যে ও যেটা দেখছে সেটা ঠিক, সেটা হচ্ছে যে পুরুষের পায়ে কিন্তু কোনো মল নাই আর কি, বা নাই, কিন্তু বাকি গহনাটা আছে। ফলে যদি সর্বোচ্চ মানে এখন আমি শুধু এইটুকু অনুমান বলতে পারি এই স্টাডি থেকে যে সর্বোচ্চ বিবর্তনের যে সূক্ষ্ম পরিবর্তন, এবং সুলতান যেখানে তুলনামূলকভাবে অন্য সবার চেয়ে আমার জন্য কমফোর্টেবল, সেইখানে হচ্ছে যে সেটা যে এই তার ছবিতে ওই একই সঙ্গে যেরকম একটা সিম্বল রয়ে যায় যে উনি হচ্ছে যে আমি বলছি যে উনি হচ্ছে যে নারী এবং পুরুষের যে কর্মের বিভাজন সেটা তার ছবিতে শার্পলি করছেন, এবং আহ, সেই কর্ম বিভাজনের মধ্য দিয়ে টের পাওয়া যায় যে যে সুলতানের পিতৃতান্ত্রিক মনস্তত্ত্ব কিভাবে ক্রিয়াশীল, সেটা হচ্ছে যে গহনার ক্ষেত্রেও সেটা করছেন। ফলে এই সূক্ষ্ম বিভাজনগুলো, এই সূক্ষ্ম মনস্তত্ত্বগুলো তার ছবিতে আছে, এবং আমি সেটার এখন পর্যন্ত সেটারই হচ্ছে যে ধারাবাহিক ফলাফল হিসেবেই দেখতেছি, মানে অন্যদের তুলনায় এটা অনেক বেশি মুক্ত, কিন্তু বন্ধন আছে। আপনার সুযোগ হয়েছে, আমরা আগে প্রস্তাবনা তো দাতে আপনি বিদার্শনিক হইতে পারছেন, মানে সবার প্রস্তাবনা শুধু খারিজি করতেছেন, এই সুযোগটা আপনি পাইছেন মোটামুটি। তবে আমরা সমস্যা নেই, আপনারও একটা প্রস্তাবের মধ্যে মানে যে মানে কি করে দিব আর কি, যে সেটা ওই কিসে আমার মানে ওই যে আহ, অধ্যাপক সামান মিশন কি কিছু বলবে নাকি, যে ওই কিসে কারণ হচ্ছে যে না, সব ভালো কথা তো সবাই বলে ফেলছেন। মুস্তফা ভাই দুর্দান্ত আলাপ করলেন, তারপরে আপনি আজকে অনেক সুন্দর কথা হইলো। আমার একটা কথা হচ্ছে যে দীপ্তি দত্তের খুবই চমৎকার একটা মানে বলা যেতে পারে এক রৈখিক পাঠের সমালোচনা করতে গিয়ে আবার আমরা যখন করি সেটাও একটা পজিশনিং তৈরি করে, ফলে এটাও আরেক ধরনের রৈখিকতা। হ্যাঁ, তো সেই জন্য এই সমস্যাগুলো এপিস্টেমোলজিক্যাল এই প্রবলেমগুলো থেকে মনে হয় না কোনো জ্ঞান উৎপাদনিক ক্রিয়াই মুক্ত থাকতে পারে। এইটা আসলে একটা বেসিক সমস্যা। এর থেকে ভালো সুলতানের মতন কাজ করা, হ্যাঁ, শিল্পকর্ম করা, সেটা হলে একটা ভালো হয়। আবার ধরেন যে মনে হচ্ছে যে দীপ্তি বলছেন বারবার যেটা সুলতান তুলনামূলক ভাবে লিবারাল, মানে এই পরিসরের মধ্যে তুলনামূলক ভাবে একজন মানে নারী দৃষ্টিতে বা চোখ দিয়ে দেখা, যেটা হয়তো বা অর্গানিক কারণে, আইডিওলজিক্যাল কারণে, কালচারাল কারণে আমি দেখতে পারি নাই। এটা খুবই অসাধারণ ভাবে দীপ্তির সামনে নিয়ে আসছেন। কিন্তু সেখানে একটা বিষয় হয়তো বা আমরা প্রস্তাব করতে পারি, সুলতানের জীবন স্বয়ং কিন্তু একটা পারফরমেন্স আর্ট হিসাবে দেখার সুযোগ আছে। সেইখানে যদি আমরা সুলতানের জীবনকে, আমার নিজের আগ্রহ অনেকটা মুস্তফা ভাইয়ের অনুপ্রেরণাতেই আমার জীবনের প্রথম চাকরি শুরু হয়েছিল মুস্তফা ভাইয়ের সাথে কাজ করার মধ্য দিয়ে। ফলে ওইখান থেকে একটা তো আমাদের একটা লার্নিং এর প্রসেস আছে যে টেক্সটকে অথর থেকে আলাদা করে দেখা। হ্যাঁ, তবু এইখানে সুলতান সম্ভবত একটা বড় পয়েন্ট অফ ডিপার্চার তৈরি করে, যেখানে টেক্সট এবং অথর এক হয়ে যায়, একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হইতে পারে। সেই দিক থেকে দেখলে হবে মুস্তফা ভাই যেটা রফিকুন নবীর বিবরণ থেকে বলতেছিলেন শাড়ি পরে, এবং ওনার যে রাধা ভাব, এটা আমরা নজরুলের মধ্যেও পড়ে দেখবো, আমাদের নিজেদের মধ্যেও আছে। এবং এইটা তো ধরেন বাংলার যে দেশজ নানান আখ্যান পরিবেশনের মধ্যে আমরা দেখি যে ছোকরারা, পুরুষেরা ছুকরি মানে এতে অভিনয় করছে। হ্যাঁ, ফলে এই যে পুরুষ কুশীলবেরা নারী চরিত্রে অভিনয় করে, সেইটা তো পরে আমরা এক ধরনের
মানে কার্ল গুস্তাভ ইয়ং এর মানে সাইকোলজি থেকে আমরা মানে ব্যাখ্যা করতে পারি যে যে আর্কিটাইপ গুলো আছে মানুষের কালেকটিভ আনকনসিয়াস এর মধ্যে দিয়ে যে আর্কিটাইপ এনিমাস পার্টিকুলারলি, হ্যাঁ, এনিমা পুরুষের মধ্যে যে নারী ভাব আছে, আবার নারীর মধ্যে যে পুরুষ ভাব আছে, যেটা শিব পার্বতীর যে ইয়ে দিয়ে আমরা অর্ধনারীশ্বর কল্পনা দিয়ে বুঝতে পারি। ফলে এইখানে তো বুঝাই যায় যে এমনকি পরে যদি আমরা পোস্ট স্ট্রাকচারালিস্ট ফিলোসফিক্যাল নানান ডিসকোর্সের মধ্যে বিশেষ করে জুডিথ বাটলারকে যদি দেখি যে জেন্ডার পারফর্মেটিভ আসলে, হ্যাঁ, তো এইসব জিনিস তো আমরা জানি। তো সেই দিক থেকে সুলতান বরং এইখানে খুবই ইন্টারেস্টিং, এবং দেখা যাবে যে সুলতান নিজেই একটা এমন এক পরিসর তৈরি করেন তার শরীরের মধ্যে, যেটা হচ্ছে যে অনেক বেশি ফ্লুইড, অনেক সহজ। এখন সহজ ব্যাপারটা নিজার ভাই যেটা অসাধারণভাবে বলছেন, উনি দর্শনের অধ্যাপক, ফলে আমরা আলোকিত হইতে পারি ওনার কথা। কিন্তু ধরেন ফরহাদ মাজেরা যখন মানে সহজ ধারণা নিয়ে কথা বলছেন, তো সেইটা এক রকমের উনি একেবারেই হচ্ছে যে বলা যেতে পারে একটা ভাব চর্চার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন, এটা ওনার একটা দার্শনিক পজিশন। আবার আমরা যেভাবে সহজ বুঝতে চাই, আমার মনে হয় যে কোথাও না কোথাও আমাদের সমগ্র আলোচনার একটা ঐক্য আছে আজকের জায়গায়। যতই বিরোধ থাকুক না কেন, সেটা ব্যাখ্যা করলে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু সহজের ব্যাপারটা আমরা যখন সবসময় আবার হিস্টোরিক্যালি দেখতে গেলে, এখন এটা তো আমরা জানি যে তিব্বতীয় যে বৌদ্ধ বিভিন্ন স্কুলিং এর মধ্যে সহজ ধারণাটা একভাবে আছে, আবার ভারতীয় এই অঞ্চলের বৌদ্ধ স্কুলিং গুলোর মধ্যে আছে সহজ জ্ঞান, তো আমরা জানি। এমনকি মহামুদ্রার যে ইয়ার মধ্যেও আমরা কিন্তু অনেক কিছু পাইতে পারি। তো সেটার মধ্য দিয়ে তো পরিষ্কার ভাবে বোঝা যায় যে এটা একটা একই সঙ্গে একটা কো ইমার্জেন্সের ধারণা দেয়, একই সঙ্গে আমি একটা বোধিসত্ত্ব, আবার আমার শূন্যতাও আছে। ফলে এই যে মানে বিশেষ করে বোটানিতে যে সিম্বায়োসিসের ধারণা, যে একটা বা বোটানি বা আমি যদি আরো মানে পুরোপুরি জুলজিতে, হ্যাঁ, জীববিজ্ঞানে, তো এরকম নাটকের চরিত্র আছে যে একটা চরিত্র আরেকটা ছাড়া বাঁচতে পারে না। বিশেষ করে আভাগার্ড মডার্নিজমের মধ্যে যদি আমরা স্যামুয়েল বেকেটের নাটক দেখি 50s, যাকে বলা হয় যে লাস্ট মডার্নিস্ট এবং ফার্স্ট পোস্ট মডার্নিস্ট। এখন এইখানটার মধ্যে তো মডার্নিজমের মধ্যে তো অনেক হেটেরোজেনাস ধারাটা আছে। এই সব কিছুর মধ্যে মিলিয়ে আমরা দেখব যে ওই সহজ ব্যাপারটা বুঝবার জন্য মানে আমার একটা ইয়া ছিল যে এটা আসলে, যেটা নিজার ভাইও বলেছেন, যে এটা আসলে একটা বিকাশমান জ্ঞানকাণ্ড, হয়তো বা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে, বিশেষ করে হচ্ছে যে 90s যে সুলতান ক্রিটিসিজমের যে ধারাটা, এটা হয়তো বা একটা শেষ জায়গায় গেছে। এরপরে শুরু হয়েছে একটা নতুন আমাদের হচ্ছে যে মানে পথ চলা বা অনুসন্ধান করা, সেটা হয়তো বা আরো নতুন নতুন অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে একটা জ্ঞানকাণ্ড আকারে আসতে পারে। তো সেইখানে সহজ ব্যাপারটা আমারই হচ্ছে যে ওইখানে হয়তো বা আলোচনার সুযোগও পাই নাই, আর আমার ওইটা আগ্রহ নাই, কারণ হিস্টোরিফিকেশন বা হিস্টোরিসাইজেশনের একটা প্রবলেম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে নিৎসে একবার বলছিল যে ইতিহাস মানুষকে মৃত বোঝায় পরিণত করে দেয়। ফলে সবসময় একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হিস্টোরিফিকেশনের মধ্য দিয়ে টেলিওলজিক্যালি একটা ক্রোনোলজিক্যাল একটা জায়গা থেকে না নিয়ে, বরং একটা ক্রিটিক্যাল কনসেপ্ট হিসাবে সহজ ধারণাটা আমি নিচ্ছিলাম আর কি। এখন নিজের ভাই একটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে সহজ ধারণাটাকে আমাদের এখনকার সোশ্যাল জাস্টিস হোক, এনভায়রনমেন্টাল জাস্টিস হোক, আমি বলতেছি যে প্র্যাকটিসের জগৎ থেকেও বুঝবার সুযোগ আছে। এই হচ্ছে যে আপাতত কথা। আমার মনে হয় যে থ্যাংকস আর কি, অনেক রাত হয়েছে এবং আলোচনা আমি খুবই উপভোগ করছি, এবং মানে এই আয়োজনের জন্য থ্যাংকস, এবং যারা এই ভালো ভালো সুন্দর সুন্দর ভূমিকা দিয়েছে, প্রশ্ন করেছে, সেগুলো আমাদের জন্য খুবই অনুপ্রেরণার আর কি। আমরা যারা সুলতানকে ভালোবাসি, সুলতানের এক ধরনের মানে বলা যায় কি ব্যাপার, মানে সুলতানের রসপ্রাপ্তির ভেতর দিয়ে আমাদেরও কিছুটা এই জীবনে সংকটময় জীবনে কিছু আনন্দের খোরাক পাই। আমার মনে হয় মনিরুল ইসলাম মনে হয় কিছু বলবেন, এরপর হচ্ছে পারভেজ আলম। তো অনেকক্ষণ ধরে কোনো কথা টথা নাই, এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আর কারো যদি কিছু না থাকে শেষ করে ফেলবো আর কি, যে এটা। তো আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি মূলত আমার কিছু পাঠ অভিজ্ঞতা শেয়ার করব, যে এখানে ওই বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের দেশজ আধুনিকতার যে মানে ওই আলাপটা আসলো, এবং সেটা খুবই গোছানো এবং দারুণ একটা লেখা। আমরা জানি যে 90-এর দশকে, মানে 1990-এর দশকে, 95-এর দিকে সম্ভবত এই লেখাটা, প্লাস এরপরে এর সঙ্গে সঙ্গে আবার কাছাকাছি ওই মানে এই এই কনসেপ্ট গুলো পার্থ চ্যাটার্জির একটা লেখা আছে, আওয়ার মডার্নিটি। এমনকি এখানে সবচেয়ে দুর্দান্ত যে লেখাটা, মানে আমার আহ পঠনের অভিজ্ঞতা থেকে, সেটা হলো রণজিৎ গুহের যে ওই দয়া আরামের যে ছোট বইটা আর কি, যেখানে উনি মানে আমাদের মানে আধুনিকতা নিজস্ব ভার্সন, এবং সবচেয়ে দুর্দান্ত লেখা ওইটা,
আমার কাছে মানে মনে হয়, এবং অনেকেই এরকম মনে করেন। তো বিষয় হলো যে মানে এটা এক ধরনের প্রস্তাবনা। তো আমার আবার মানে ওই আনিবাল কিহানো, ওয়াল্টার ডি মিগনোলো, তো যারা আসলে ওই লাতিন আমেরিকান কলোনিয়ালিটি স্ল্যাশ মডার্নিটি প্রজেক্টের যারা থিঙ্কার, তাদের লেখাপত্র পড়ার সুযোগ হয়েছে। তো মজার ব্যাপার হলো যে তারা ওই মডার্নিটিকে দেখে হলো কলোনিয়ালিটির মুদ্রার এপিটোপিটের মতো। আর সবচেয়ে মজার, তারা খুব বোল্ডলি বলে যে মডার্নিটি হলো র‍্যাটোরিক। তো কিসের র‍্যাটোরিক? বলো কলোনিয়ালিটির হলো র‍্যাটোরিক, মানে কলোনিয়ালিটিকে ঢাকা রাখার জন্য কেউ মডার্নিটির আলাপ করে। এখন তারা কিভাবে এই মডার্নিটির কনসেপ্ট ডেভেলপ হয়, তারপরে এটাকে তারা খুবই সিস্টেম্যাটিক্যালি কলোনিয়াল ম্যাট্রিক্স বলে, কলোনিয়াল ম্যাট্রিক্স অফ পাওয়ার, এর সঙ্গে কিভাবে রেসিজম রিলেটেড, ক্যাপিটালিজম কিভাবে এটার এক ধরনের ইকোনমিক মুড। তো এই যে দেশজ আধুনিকতা, তো আমি সৈয়দ নিজারের বিভিন্ন লেকচার বা অনেক সময় ওনার সঙ্গে যখন কথা হয়, আমরা মাঝে মাঝে মজাই করি, কারণ আমরা এই কনসেপ্টটাকে ক্রিটিক করি। কারণ যখন বলা হয় যে ওই আওয়ার মডার্নিটি বা দেশজ আধুনিকতা, তো তখন মনেই হয় যে তার মানে এমন একটা কিছু হয়তো আছে যেটা আসলে আধুনিকতা নামে, যেটা ফ্লো করে। মানে বিষয়টা জানি না, মজা করে বললে হয়তো বা হ্যাঁ, ব্যাপারটা এরকম যে কেএফসির হলো সিলেট শাখার মতো। তার মানে কেএফসির এমন কোনো রেসিপি আছে যেটা বিভিন্ন জায়গায় শাখা করলে সেটা ওই স্থানের চরিত্র ধারণ করবে। তো আমরা মাঝে মাঝে মজাটা এই জায়গা থেকে করি যে তাহলে সিলেটেরও আধুনিকতা থাকা সম্ভব, ঢাকার আধুনিকতা, রাজশাহীর আধুনিকতা। তো আমি মূলত এর জন্যে মানে ওই প্রশ্নটা আমার এখানে না, প্রশ্নটা হলো এই ডক্টর শাহমান যখন আলাপ করছিলেন, যে তখন তিনি সৈয়দ নিজারকে, আমি যদি মানে ওনাকে মানে ওই মিস রিড না করি বা ওনাকে যদি ভুল না বুঝি, সেটা হলো যে সৈয়দ নিজারও এক রকমের মডার্ন পজিশন থেকে তো সুলতানকে বোঝার চেষ্টা করছিলেন, এবং উনি সৈয়দ নিজারের পাঠকে এক ধরনের উত্তর ঔপনিবেশিক পাঠ হিসেবে দেখছিলেন। তো এটা ওনার প্রস্তাবটা, তো যেটা হয়, আমার আবার সৈয়দ নিজারের বইটার এক ধরনের রিডিং আছে, তো যেটা আবার ডক্টর শাহমানের একদম বিপরীত। একদম বিপরীত বলতে হয়তোবা সেটা 180 ডিগ্রি বিপরীত হবে। কারণ আমি নিজারকে যেভাবে পাঠ করি, সেখানে আমি দেখলাম যে নিজার যে কাজটা করে সেটা হলো মডার্ন যে এপিস্টেমোলজি, সেই কবলে যেন না পড়তে হয়, সে কারণে খুবই সচেতন ভাবে, যেমন ব্যক্তির যে কনসেপ্ট, যেটা দিয়ে এই কিহানোরা দেখানোর চেষ্টা করে যে কার্তেজিয়ান যে কজিটো, সেই যে লিগেসি, সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে অর্গানিসিস সোসাইটি, তারপরে টোটাল সোসাইটি, মডার্নিটি, ইউনিভার্সালিটি, এইসব যে মডেল দিয়ে আলটিমেটলি এই প্রস্তাবটা মানে মডার্ন এপিস্টেমোলজিটা তৈরি হয়, সেটাকে নিজের খুব মানে তাত্ত্বিকভাবে উনি ভিন্ন একটা জ্ঞান তত্ত্ব নির্মাণের মধ্যে দিয়ে সেটাকে ফেস করেন। বিশেষ করে তিনি বুদ্ধির যে মাধ্যমিকদের যে চিন্তা, বিশেষ করে উনি চিত্তকে ডেভেলপ করে উনি আত্মসত্তার কনসেপ্ট নির্মাণ করতেছেন, যেন ব্যক্তির যে ক্রাইসিস, ব্যক্তির ক্রাইসিস আমরা বুঝতে পারি যখন মার্কস ব্যক্তির ক্রাইসিস নিয়ে কথা বলে। যে কারণ কি? কারণ ব্যক্তির ক্রাইসিস গিয়ে থাকে অ্যালিয়েনেশনে। আর অ্যালিয়েনেশন কোত্থেকে ঘটে? তার শ্রম থেকে, তার বডি থেকে। তাহলে এই অ্যালিয়েনেশনের কাউন্টার কি? সেটা হলো প্রাইভেট প্রাইভেট প্রপার্টি বিলোপ করা। তো নিজের আলাপও আমি দেখলাম যে তিনি যদি ব্যক্তিকে ধরতো, তাহলে উনি এই খপ্পরে পড়তে বাধ্য। মার্কসের সুরে সুর মিলিয়ে কথা বলতে হইতো, কারণ মার্কস তার জায়গায় খুবই দুর্দান্ত প্রস্তাব নিয়ে হাজির হয়। এখন মজার ব্যাপার যে নিজেরকে ভুল বোঝার জায়গাগুলো কোথায় থাকে, যে নিজেরও বিচ্ছেদায়নের কনসেপ্ট ডেভেলপ করে। এখন অ্যালিয়েনেশনকে অনেকেই বিচ্ছিন্নতা, নানান নানান এরকম কাছাকাছি শব্দ দিয়ে ট্রান্সলেট করে, তর্জমা করে, কিন্তু বিচ্ছেদায়নের কনসেপ্টটা কিন্তু আমাদের এখানকার। যেমন আমরা যে বিভিন্ন গান টানে শুনি না, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, এবং এই বিচ্ছেদ শব্দটা বিভিন্ন যে মরমিয়া গানগুলোতে আমরা পাই। এখন নিজের সেই কনসেপ্টটাকে তিনি মানে কি বলে কয়েন করতেছেন। এখন প্রশ্ন খুব স্বাভাবিক, তাহলে এই বিচ্ছেদন কোত্থেকে ঘটবে? তখন নিজের খুবই দুর্দান্ত একটা কনসেপ্ট ডেভেলপ করে, সেটা হলো অভিমুখিতা। এখন মানে এবং তার বই এরকম টাইটেল মানে শিরোনাম দিয়ে আলাপগুলো করা আছে। তো বিষয় হলো যে মানে ডক্টর সামান যখন বললেন বা উনার মানে লোকেশন বা পজিশনিং, ঠিক আছে, আমি শ্রদ্ধা করি, কিন্তু বিষয়টা এরকম যে একদম আমার আমার যে ইন্টারপ্রিটেশন সেটা একদম আলাদা। তো যে কারণে আমার কাছে মনে হইলো যে উনার সঙ্গে একটু মানে যেটাকে আমরা মজা করে বলি ঠুসাঠুসি, এটা হওয়া দরকার, কারণ ভবিষ্যতে আমরা এটাকে আরো ফার্দার চর্চা করার একটা সুযোগ যেন হয়। এখন এই যে তার সিস্টেম্যাটিক আলাদা একটা জ্ঞান তত্ত্ব নির্মাণ করে বিষয়গুলোকে মানে ডিল করা, তো সেটা মানে আমার কাছে মনে হলো যে
খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এর আগে কখনোই কাউকে ওই যখন মানে চিন্তা চর্চার ক্ষেত্রে এরকম প্রস্তুতি এবং এরকম মানে সিস্টেমেটিক আলাপ করতে দেখি না। তো যে কারণে এটা একটা মানে বিষয়। আর একটা ব্যাপার হলো মানে বিপণী নিয়ে আমার মূলত আগ্রহ এবং কাজ। তো ঠিক এই জায়গা থেকে এই যে আমাদের যে আজকের উপস্থাপক মানে সঞ্চালক উনি প্রথমে এটা উপস্থাপন করছিলেন যে আমরা অনেক সময় ডিকলোনাইজেশনের সঙ্গে মানে বিপণী যেটা আমরা হাইফেন ছাড়া লিখি, তো অনেকে ঘোষা করে যে হাইফেন ছাড়া হাইফেন দিয়ে এটা কেন। তো যখন মানে নতুন কিছু মানে আমরা যদি আলাদা কিছু বলতে চাই যে হ্যাঁ আমাদের একটু আলাদা কথা আছে, তখন একটু চেহারার দিক থেকে যেহেতু উচ্চারণ একই রকম, তো চেহারার দিক থেকে একটু ফারাক করার মানে আমার একটা প্রয়াস আর কি। যে আসলে যেহেতু একটু নতুন কথা আলাদা করে বলতেছি, সেটা ভুল শুদ্ধ বা সেটা পরের আলাপ, তো সেই জায়গা থেকে পৃথক করে বলা। তো যে কারণে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বিউপনিবেশন যেটা হাইফেন ছাড়া ব্যবহার করি, এটা মানে আমরা এটা ভিন্ন কিছু মানে পদ্ধতির জায়গা থেকে আলাপ করা। কিছু জায়গা থেকে বলা হয় যে যেমন অনেকেই অনেক সময় বিউপনিবেশনকে মিসরিড করে যে এটা কলোনির বিরোধিতা করবে কিনা, বা কলোনিয়াল যে অন্যান্য জ্ঞানকাণ্ড বিভিন্ন কলোনিয়াল এক্সপেরিয়েন্স সেগুলো আনলার্ন করা, তারপর ডিলিঙ্ক করা বিষয়গুলো এরকম কিনা। আসলে বিউপনিবেশন যেভাবে কাজ করে সে হলো তার প্রবলেমকে সলভ করে। আর পোস্ট কলোনিয়ালিজম এটার সঙ্গে বিউপনিবেশন যেটা আমরা হাইফেন ছাড়া ব্যবহার করি তার স্পষ্ট ফারাক আছে। যেমন তাদের ক্রাইসিস কি, তারা হাইডেন্টিটি নিয়ে প্রবলেম ফেস করে, তাদের আত্মপরিচয় নিয়ে সমস্যা, তাদের তাদের ভূগোলের সঙ্গে তাদের এক ধরনের দেখা যায় যে তার রিলেশনশিপ নাই, এবং তাদের প্রবলেম গুলো হয় এবং তাদের লিগেসি তারা পোস্ট স্ট্রাকচারালিজম, তারপর হলো দেখা যায় পোস্ট মডার্নিটি এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই ক্রিটিসিজম গুলো অনেকেই করে। এবং বিপণিবেশায়নের জ্ঞান তত্ত্ব, সে নিজস্ব একটা জ্ঞান তত্ত্ব নির্মাণ করে নেয়, সে তার নিজস্ব প্রবলেম সলভ করে। এবং আরো সবচেয়ে মজার ব্যাপার হলো যে কেউ যখন বলে যে যেখানে কলোনি বা উপনিবেশন সমস্যা না, তখন আসলে বিউপনিবেশন দরকার নেই অবশ্যই। মানে বিউপনিবেশন হলো কাঁধে নিয়ে ঘোরার কিছু না, যেখানে সেটা দরকার নাই সেখানে সেটা দরকার নাই। তো আমি মনে হয় বেশি সময় নিয়ে ফেললাম। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, খুবই দুর্দান্ত আলোচনা ছিল। মানে দীপ্তি দত্ত, ডক্টর শাহমান, মোস্তফা জামান স্যার এবং পারভেজ আলম। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বেশি সময় নিয়ে একজনে দুঃখ প্রকাশ করে শেষ করছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, তবে সৈয়দ মির্জা যেটা বললেন আর কি, যে আপনার গণ অভ্যুত্থানের পরে মানে চেতনার আবির্ভাবের যে প্রশ্ন আর কি, সেটা সুলতানকে কেন্দ্রে রেখে একটা আলাপ আলোচনা আপনারা যদি ভবিষ্যতে করতে পারেন, আমার মনে হয় সেটা একটা কাজের কাজ হইতে পারে আর কি। এইটুকুই। হ্যাঁ, এটা আমরা অবশ্যই নোটে রাখলাম আর কি। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার? অফিসিয়ালি শেষ করে ফেলো তাহলে আজকে, ঠিক আছে? আচ্ছা, তো একটা দীর্ঘ যাত্রার মাধ্যমে প্রায় 4 ঘন্টার মতো বোধহয় আমরা এই আলোচনায় ছিলাম। তো যারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমাদের আলোচনা শুনেছেন বা পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন, সবাইকে আসলে ধন্যবাদ। এবং সেই সঙ্গে যারা আজকে আলোচনায় আলোচক ছিলেন তাদের আলোচনাগুলো আমার খুবই ভালো লাগছিল। আমি প্রচুর নোট নিয়ে রাখছি। আমি হয়তো আপনাদেরকে মেইল করে পরবর্তী সময়ে বিভিন্ন প্রশ্নের উত্তর চাইবো, কারণ আমার নিজেরও কিছু জানাশোনার বিষয় আছে। কিন্তু আজকে যেহেতু একটা দীর্ঘ সময় কেটে গেছে, এবং স্বাভাবিকভাবে একটা মানুষের আসলে এতক্ষণ বসে থাকাটাও আসলে একটু চাপের মানে বিষয় হয়ে দাঁড়ায় যে কোনো মানুষের জন্যই আসলে একই পজিশনে থাকাটা। তো সেই জায়গা থেকে আমি আসলে আর প্রশ্ন করছি না বা আমার কোনো মতামত জানাচ্ছি না। তো আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।